Dear student, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a research person. Dear student, today I will discuss the course Bank Management. Subject Management BBA 4th year. Course code 242601. Lecture number 01. Title of the lecture: Structure of Commercial Banking System. Presented by me, Aminul Haq Russell, Senior Lecturer, BBA Program, Daffodil Institute of IT. Chapter 1: Structure of Commercial Bank. This chapter we covered the definition of bank and banking, and also we learn about the difference between what is the difference between bank and banking, definition of banker and customer, and also the classification of bank, structure of commercial bank, and detail about the unit bank and branch bank. Also we learn about the difference between unit bank and branch bank, and also detail about group bank and chain bank. Now let's start our class. Definition of bank, or what is bank? The word bank came from the Latin word or Italian word banco, which means a bench or money exchange table. In simple word, if we break down the word bank, B for borrowing, A for accepting, and N for negotiating, and K for keeping. In whole lecture, I try to understand or try to deliver the function or others activities performed by a bank or classification of bank, and their advantage and disadvantage of this bank are discussed in our lecture. Okay, ব্যাংক, আমরা জানি ব্যাংক হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এবং ব্যাংকে আমরা বলে থাকি যে একটা মধ্যস্থতাকারী। এখন কোশ্চেন হচ্ছে যে মধ্যস্থতাকারী কিসের মধ্যে মধ্যস্থতাকারীটা? এখন মধ্যস্থতাকারী হয় বড়োয়ার এবং ল্যান্ডারের মধ্যে। দ্যাট মিনস আমরা এটাকে বলি আসলে যে মানি সেভার্স অ্যান্ড মানি সিকার্স, অর আমরা এটাকে বলতে পারি সারপ্লাস গ্রুপ অর ডেফিসিট গ্রুপ। ইকোনমিতে দুই ধরনের পিপল থাকে। এক ধরনের পিপল হচ্ছে সারপ্লাস গ্রুপ, যাদের এক্সপেন্ডিচার সবকিছু দেওয়ার পরে তারা কিছু মানি সেভ করে, এবং মানি সিকার্স যারা ইনভেস্টমেন্ট অর আদার পারপাসে মানি সেভ করে। এখন এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি করে, এই বড়োয়ার দ্যাট মিনস মানি সেভার্স এবং মানি সিকার্স এই দুইটা পার্টির মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়, সমঝোতা তৈরি করে দেয়। এই তৈরি করে দেওয়ার কাজটা করে এই ব্যাংক। এই জন্য ব্যাংকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। আরো অন্য অর্থে যদি আমরা বলি, ব্যাংক হচ্ছে আসলে কি করে, ব্যাংক অলওয়েজ ডিলস উইথ মানি। ব্যাংক সবসময় মানি নিয়ে ডিল করে। সে কি করে, প্রথমে ডিপোজিটরের কাছ থেকে, সেভার্স গ্রুপ থেকে সে পারচেজ করে, দ্যাট মিনস আমরা বলি যেটাকে ডিপোজিটর থেকে ডিপোজিট কালেক্ট করে, দেন এটাকে কি করে সেল করে দ্যাট মিনস এই মানি সিকারের কাছে। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার হলাম। একটা হচ্ছে কি, ব্যাংক হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট ইনস্টিটিউশন, সে কি করে ব্রিজ তৈরি করে দেয় এবং মধ্যস্থতাকারী হিসেবে রোল প্লে করে, সেটা হচ্ছে মানি সেভার্স এবং মানি সিকার্স এর মধ্যে। আর.পি. ক্যান্ট বলেছেন যে এ ব্যাংক ইজ এন ইনস্টিটিউশন, দ্য প্রিন্সিপাল ফাংশন, তার ব্যাংকের প্রিন্সিপাল ফাংশনটা হচ্ছে কি, কালেক্টিং আনইউটিলাইজড মানি, দ্যাট মিনস কালেক্টিং ডিপোজিট ফ্রম দ্য পাবলিক of the people and lend it to other people। সে কি করে, কালেক্ট করে এক মানি সেভার্স এর কাছ থেকে এবং সেটা ল্যান্ড দেয় মানি সিকারের কাছে। এই কাজটাই ব্যাংক করে থাকে। আর এস সেয়ার্স বলতেছে যে ব্যাংক একটা ইনস্টিটিউশন হুজ ডেট আর কমনলি অ্যাকসেপ্টেড ইন সেটেলমেন্ট অফ আদার পিপলস ডেট। সে কি করে, ডেট কালেক্ট করে, সে আরেকজনের কাছে সেটা আবার সেটেল করে কি হিসেবে, ডেট হিসেবে। ব্যাংক যখন ডিপোজিটের কাছ থেকে কালেক্ট করে তখন সে ডেট হিসেবে
কালেক্ট করে। এখন সেটা অ্যাসেটে কনভার্ট হয়, দেন সেটাকে আবার কি করে মানি সিকারের কাছে সেটা আবার ডেট দেয়। এই জন্য বলতেছে ব্যাংক আর ইনস্টিটিউশনস হোজ ডেট আর কমনলি অ্যাকসেপ্টেড ইন সেটেলমেন্ট অফ আদার পিপলস ডেট। ওকে, নাও we learn what is banking. Banking. The term banking is defined as accepting deposit. Bank যেটা বলেছিলাম ব্যাংকের মেইন ফাংশন হচ্ছে দুটো, এই দুটো ফাংশন নিয়ে সে কাজ করে আসলে। তার হয়তো সেটাকে সাবডিভাইড করে আমরা অনেক কিছু পাই, কিন্তু তার মেইন ফাংশনটা হচ্ছে এই জায়গাটার মধ্যে। তো এই জন্য আমরা ব্যাংকিং এর ডেফিনেশনটা ফার্স্টে বলতেছে যে অ্যাকসেপ্টিং ডিপোজিট অফ মানি ফ্রম দ্য পাবলিক ফর দ্য পারপাস অফ লেন্ডিং পারপাস অর ইনভেস্টমেন্ট পারপাস। অ্যাকসেপ্টিং ডিপোজিট কার কাছ থেকে? পাবলিক থেকে, পিপল থেকে সে মানি কালেক্ট করে, এবং আবার এই মানিটা সে রিপে করতে বাধ্য অন ডিমান্ড। সে এই টাকাটা সে কি করবে? রিপে করবে অন ডিমান্ড। এবং কি ফরম্যাটে সে ডিমান্ড রিপে করবে? আইদার চেক হইতে পারে, দেন ড্রাফট হইতে পারে, অর্ডার হইতে পারে, অর আদার এনি ফরম্যাট হইতে পারে। তো এই ডেফিনেশনটা থেকে আমরা একটা বিষয় আমরা ক্লিয়ার হচ্ছে যে তার ব্যাংকের দুটো ফিচার পাওয়া যায়। একটা হচ্ছে কি সে অ্যাকসেপ্টিং অফ ডিপোজিট, সেকেন্ড ওয়ান লেন্ডিং অর ইনভেস্টিং। এই দুটো ফাংশন যদি কোনো ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর ব্যাংক যদি পারফর্ম না করে, তাকে তার ব্যাংক হিসেবে কাউন্ট করা হয় না। এই জন্য বলতেছে ইফ দ্য পারপাস অফ অ্যাকসেপ্টিং ডিপোজিট ইজ নট ল্যান্ড টু অর ইনভেস্ট, দ্য বিজনেস উইল নট বি কল্ড ব্যাংকিং বিজনেস। যদি তাদের পারপাসটা অ্যাকসেপ্টিং অফ ডিপোজিট, ডিপোজিটের পারপাসটা যদি এই যে মানিটা কালেক্ট করলো সেই পারপাসটা যদি ল্যান্ড অথবা ইনভেস্টমেন্ট পারপাসে না হয়, ইউজ করা না হয়, তাহলে সেটাকে ব্যাংক বলা যাবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। সেকেন্ড, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি ব্যাংক এবং ব্যাংকিং এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। আমরা বলতেছি যে ব্যাংক হচ্ছে কি একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। এখন ব্যাংক যা করে, ব্যাংকের যে অ্যাক্টিভিটি গুলা, সেই অ্যাক্টিভিটি গুলার কম্বিনেশন গুলা কি বলা হয়? কম্বিনেশন গুলা কি বলা হচ্ছে? ব্যাংকিং। তার অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা ব্যাংকের, ব্যাংক সোল প্রোপ্রাইটরশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে, অর এনি আদার অর্গানাইজেশন। ব্যাংকিং এর এরকম কোনো অর্গানাইজেশনাল স্ট্রাকচার নেই, দ্যাট ইজ ব্যাংকিং হ্যাজ নো অর্গানোগ্রাম। আমরা যদি ফাংশনাল বেসড যদি দুটোর মধ্যে পার্থক্য খুঁজি, তাহলে আমরা দেখতে পাই ব্যাংক পারফর্ম দ্য ব্যাংকিং ফাংশন। আর ব্যাংকিং কখন আমরা বলবো? যখন সেটা ডিপোজিট কালেক্ট করে এবং সেটাকে গ্র্যান্ট করে লোন হিসেবে, তখন সেটা এই যে অ্যাক্টিভিটি গুলো, এটাকে আমরা তখন বলি ব্যাংকিং। আমরা যদি লায়াবিলিটি দিয়ে দেখি তাদের পার্থক্যটা, তাহলে ব্যাংকার ইজ লায়াবল ফর দ্য ব্যাংকস অ্যাক্টিভিটি। ব্যাংকের অ্যাক্টিভিটি গুলোর জন্য ব্যাংকার লায়াবল। আর ব্যাংক ইজ লায়াবল ফর দ্য ব্যাংকিং অ্যাক্টিভিটি। ব্যাংক কিন্তু ব্যাংকিং অ্যাক্টিভিটি গুলো পারফর্ম করার জন্য লায়াবল। এখন আমরা যদি দেখি যে একটা ব্যাংকের সাকসেস কিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে ব্যাংকারের ইফিসিয়েন্সির উপরে। আর ব্যাংকিং অ্যাক্টিভিটি গুলার সাকসেসটা ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে সাইজ এবং ফর্মের উপরে, ব্যাংকের সাইজ এবং ফর্মের উপরে। আমরা যদি রিলেশনশিপ খুঁজি, তাহলে দেখতে পাবো যে ব্যাংক মেক্স রিলেশনশিপ উইথ কাস্টমার্স। এই ব্যাংকিং এর থ্রুতেই ব্যাংক কি করে? কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে। ব্যাংকিং মেক্স রিলেশনশিপ উইথ ব্যাংক। এই ব্যাংকিং অ্যাক্টিভিটি পারফর্ম করে থ্রুতেই ব্যাংক কি করে? রিলেশনশিপ বিল্ড আপ করে কাস্টমারের সাথে। তো আমরা দেখছি ডিপেন্ডেন্সি, ব্যাংক ইজ ডিপেন্ড অন ব্যাংকার, আর ব্যাংকিং অ্যাক্টিভিটি, ব্যাংকিং ইজ ডিপেন্ড অন দ্য ব্যাংক। আশা করি ব্যাংক এবং ব্যাংকিং এর মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব ব্যাংকার কাকে বলে। আসলে ব্যাংকের অ্যাক্টিভিটির সাথে যারা ইনভলভ তাদেরকেই ব্যাংকার বলা হয়। যেমন ব্যাংকের ডিরেক্টর, সেও কিন্তু একজন ব্যাংকার। ব্যাংকের আদার যে স্টেক হোল্ডার আছে, তারাও কিন্তু ব্যাংকের যারা অ্যাক্টিভিটি পারফর্ম করার ক্ষেত্রে সরাসরি ইনভলভ, দ্যাট মিনস who deals with money or who deals as an intermediary or who play the role as an intermediary, তাকে বলা হয় ব্যাংকার। তো এই জন্য ব্যাংকার হচ্ছে কি? ব্যাংকার হচ্ছে ডিলার ইন মানি, ডিলার ইন ক্যাপিটাল। ব্যাংকারকে বলা হয় যে ডিলার ইন মানি। হি ইজ অ্যান ইন্টারমিডিয়েট পার্টি বিটুইন দ্য বরোয়ার অ্যান্ড ল্যান্ডার। যেটা আমরা অলরেডি আমরা বুঝতে পেরেছি যে আসলে বরোয়ার এবং ল্যান্ডারের ভিতরে ইন্টারমিডিয়েট হিসেবে কাজটা করে, যে তাকেও ব্যাংকার বলা হয়।
তাই জন্য বলতেছে যে ব্যাংকার or a bank is a person or company carrying on the business of receiving money and collecting draft for customers subject to the obligation of honoring check upon them time to time by the customers to the extent of amounts available on their current account. তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ব্যাংকার যে সে মানি রিসিভ করবে এবং কাস্টমারের হয়ে সে বিভিন্ন ড্রাফট রিসিভ করবে, কাস্টমারের অব্লিগেশনকে সে অনার করবে, কাস্টমার অব্লিগেশনগুলো সে ফুলফিল করবে টাইম টু টাইম, এবং কাস্টমারের অ্যাভেলেবল ফান্ডের উপরে ডিপেন্ড করে সে অনার করবে কাস্টমারের কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে। তো এই কাজগুলো যে পারফর্ম করে তাকেই বলা হয় ব্যাংকার। অর্থাৎ বলতেছে এ ব্যাংকার ইজ এ ডিলার ইন দ্যাট হিজ ওন অ্যান্ড আদার্স পিপল, যে তাকে ঋণের ব্যবসায়ী বলা হয়, সে নিজের এবং অন্যের ঋণের ব্যবসার কাজে সে ইনভলভ থাকে, তাকেই বলা হয় ব্যাংকার। এখন আমরা দেখব কাস্টমার কাকে বলে। আমরা সহজ করে যদি বলি, যার একটা অ্যাকাউন্ট থাকে অথবা আদার কোনো রিলেশনশিপ থাকে ব্যাংকের সাথে, তখন তাকেই আমরা বলি কাস্টমার। দুটো কথাই থাকে, একটা হচ্ছে কি তার অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু কাস্টমার হয়। সাপোজ একজন ব্যক্তি মান্থলি ডিপোজিটের টাকা সে দেয়, সেও কিন্তু কাস্টমার। আবার একজন ব্যক্তি ইলেকট্রিসিটির বিল পে করতে যায় ব্যাংকে, তার কিন্তু অ্যাকাউন্ট না থাকলেও কিন্তু সে ইলেকট্রিক বিল পে করতে পারে, তো তাকেও কিন্তু ব্যাংক কাস্টমার হিসেবে ট্রিট করে। তো দেখি আমরা আসলে ডেফিনেশনটা কি বলছে। The term customer of a bank is not defined by law. In the ordinary language, সাধারণভাবে বলা যায় the person who has an account with bank, যার একটা অ্যাকাউন্ট থাকে ব্যাংকে, তাকেই কাস্টমার বলে অথবা অ্যাকাউন্ট হোল্ডার বলে। একজন স্কলার বলতেছেন, লর্ড লিন্ডলি, এ কাস্টমার ইজ এ পারসন হু হ্যাজ সাম সর্ট অফ অ্যাকাউন্ট, তার কোনো যে কোনো ধরনের, এটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, ডিপোজিট অ্যাকাউন্ট হতে পারে, যে who has some sort of account, either deposits or current or some other relationship with a banker, ব্যাংকারের সাথে অথবা ব্যাংকের সাথে আদার্স যে রিলেশনশিপটা বিল্ড আপ হয় সেটা, ওকেও বলা হয় কাস্টমার। আশা করি বুঝতে পেরেছ। ক্লাসিফিকেশন অফ ব্যাংক, ব্যাংকে আমরা ক্লাসিফাইড করতে পারি পাঁচটা ওয়েতে, পাঁচটা ক্যাটাগরিতে আমরা তাকে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট, ওনারশিপের বেসড করে, সেকেন্ড ফাংশনের উপরে বেস করে, থার্ড অর্গানাইজেশনাল স্ট্রাকচারের উপরে, যেটা আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় আমাদের, এবং মূল শিক্ষার বিষয় হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ফোর্থ, শিডিউলের উপরে বেস করে দুই ধরনের ব্যাংক হয়, একটা হচ্ছে শিডিউল ব্যাংক, আর সেকেন্ড ওয়ান নন শিডিউল ব্যাংক। অরিজিনের উপরে ডিপেন্ড করে, একটা ডোমেস্টিক ব্যাংক আর একটা হচ্ছে ফরেন ব্যাংক। ওনারশিপের উপরে ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংক। ফাংশনের উপর বেস করে সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, এক্সচেঞ্জ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, সেভিংস ব্যাংক, মর্গেজ ব্যাংক, লাস্ট ওয়ান মার্চেন্ট ব্যাংক। অর্গানাইজেশনের উপরে ডিপেন্ড করে যে ক্লাসিফিকেশন গুলা করা হয়, এবং নেক্সট স্লাইডগুলোতে আমরা ওইটি দেখবো, সেটা হচ্ছে ইউনিট ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং, চেইন ব্যাংকিং অ্যান্ড মিক্সড ব্যাংকিং। আমরা ইউনিট ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং, চেইন ব্যাংকিং এগুলো সম্পর্কে ডিটেইল আলোচনা করব। গভর্নমেন্ট ব্যাংক যার ওনারশিপটা গভর্নমেন্টের থাকে, আর প্রাইভেট ব্যাংক হচ্ছে যার ওনারশিপটা কোনো ব্যক্তি অথবা যৌথভাবে থাকে, সেটাকে বলা হয় প্রাইভেট ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে যেমন একটা দেশে একটাই সেন্ট্রাল ব্যাংক থাকে, যেমন আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক, তার ওনার এটার স্বতন্ত্র একটা এন্টিটি এবং সেটা গভর্নমেন্টের। কমার্শিয়াল ব্যাংক আমাদের নেক্সট চ্যাপ্টার আছে, ওই জায়গাতে আমরা কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে আলোচনা করব, এবং ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, এগুলো স্পেশাল কোনো পারপাসে এই ব্যাংকগুলোকে তৈরি করা হয়। ইন্ডাস্ট্রিয়াল, তাদের আলাদা আলাদা স্পেশাল পারপাস থাকে এগুলোর। ওকে, স্ট্রাকচার অফ কমার্শিয়াল ব্যাংক, যেমনটা আমরা বলছিলাম যে কমার্শিয়াল ব্যাংকের স্ট্রাকচার অনুযায়ী কমার্শিয়াল ব্যাংকটা একটা ইকোনমিক কন্ডিশনের উপরে, ইকোনমিক সাইজের উপরে ডিপেন্ড করে আসলে কমার্শিয়াল ব্যাংকগুলোর স্ট্রাকচারটা হয়। তো যাই হোক, আমরা দেখি ইউনিট ব্যাংক, ব্রাঞ্চ ব্যাংক, গ্রুপ ব্যাংক অ্যান্ড চেইন ব্যাংক। হোয়াট ইজ ইউনিট ব্যাংক? ইউনিট ব্যাংক হচ্ছে যে যার একটা সিঙ্গেল একটা অফিস থেকে সবগুলো অ্যাক্টিভিটি পারফর্ম করবে, সিঙ্গেল একটা অফিস থেকে, এবং এই ইউনিট ব্যাংকিং এর লোকাল একটা এরিয়াতে, একটা পার্টিকুলার এরিয়াতে সে অপারেট করবে তার এই বিজনেসটা।
ইউনিট ব্যাংকিং এর উৎপত্তিটা হচ্ছে ইউএসএ। ইউনিট ব্যাংকিং এখন আসলে ইউনিট ব্যাংকিং খুব একটা দেখা যায় না, আমাদের দেশে ইউনিট ব্যাংকিং নেই। তো বলতেছে যে ইউনিট ব্যাংকিং ইজ এ সিঙ্গেল ব্যাংকিং, সিঙ্গেল অর সিঙ্গেল অফিস। দ্যাট মিনস যে তার অ্যাক্টিভিটি গুলো পারফর্ম করে আর কনফাইন্ড করে একটা সিঙ্গেল অফিস থেকে, এবং এটা লোকেটেড থাকে পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে। ইট হ্যাজ ওন গভর্নিং বডি অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টর। তার কিন্তু নিজস্ব একটা বোর্ড অফ ডিরেক্টর থাকে এবং গভর্নিং বডিও থাকে। যাই হোক, আমরা একটু ডিটেইলে দেখি। ইউনিট ব্যাংকিং ইজ এ সিস্টেম, এটা হচ্ছে এক ধরনের পদ্ধতি, যে কি করা হয়, হয় দ্য অপারেশন, ব্যাংকের অপারেশনটা পরিচালনা করা হয় সিঙ্গেল একটা অফিস দিয়ে এবং পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে। ওকে, ইউএসএ কে বলা হয় হোম অফ ইউনিট ব্যাংকিং। মহেশ্বরী উনি বলতেছে যে ইউনিট ব্যাংকিং ইজ এ সিস্টেম হোয়ার অপারেশনস অফ এ ব্যাংক আর কনফাইন্ড। ব্যাংকের সব ধরনের অপারেশন গুলা পরিচালনা করা হয় একটা সিঙ্গেল অফিস থেকে। তো এই জন্য যে ইউনিট ব্যাংকিং এর আমরা এই জায়গা থেকে যেটা জিনিস দেখবে, সিঙ্গেল একটা অফিস থাকবে, পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে সে অপারেশনটা পরিচালনা করবে। এইটুকু পর্যন্ত আমরা ক্যারেক্টারটা দেখি। তারপর থেকে আমরা আরেকটু দেখি যে আরো কিছু ক্যারেক্টার আমরা ডিফাইন করতে পারি কিনা। ওকে, ফিচার্স আমরা বলতেছি যে ইট হ্যাজ অনলি ওয়ান অফিস, তার কোনো ব্রাঞ্চ নেই। জেনারেলি দ্য ওনারশিপ অফ দ্য ব্যাংক ইজ সোল প্রোপ্রাইটরশিপ। তার জেনারেলি তার এই ইউনিট ব্যাংকিং এর ওনারশিপটা থাকে সোল প্রোপ্রাইটরশিপ টাইপের, বাট it can also be established by a partnership or joint stock. Most of the case it is sole proprietorship. এটা sole proprietorship এ থাকে, পার্টনারশিপ কিছু কিছু দেখা যায়। As the capital of the bank is provided by one or few persons, এবং তার অ্যাক্টিভিটি গুলা পারফর্ম করা সিঙ্গেল একটা অফিস থেকে, যেহেতু ক্যাপিটালটা প্রোভাইড করে ফিউ পার্সন, তো ক্যাপিটালের সাইজটা খুব স্মল হয়। তো দ্যাট মিনস তার বিকজ অফ ইটস সাইজ অ্যান্ড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল দ্য ব্যাংক ক্যান ইজিলি ফর্ম। এটা ফরমেশনটা খুব ইজি, কারণ হচ্ছে ফিউ পিপল ক্যাপিটাল প্রোভাইড করে এবং তার সাইজটা খুবই স্মল থাকে। অ্যাডভান্টেজে যেটা বলতেছে যে তার সুবিধাটা কোন জায়গায়, খুব ইজিলি তাকে কি করা যায়, কন্ট্রোল করা যায় এবং ইজিলি তাকে সুপারভিশন করা যায়। এবং তার আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ডিউ টু স্মল সাইজ হওয়ার কারণে কোনো কমপ্লেক্সিটি থাকে না তার ম্যানেজমেন্ট হায়ারার্কির মধ্যে। স্মল সাইজ হওয়ার কারণে তার কোনো জটিলতা থাকে না, ম্যানেজমেন্ট হায়ারার্কির মধ্যে কোনো জটিলতা থাকে না। ব্রাঞ্চ ব্যাংকিং আমরা এই জিনিসটা, ম্যানেজমেন্ট হায়ারার্কি অনেকগুলো স্তর থাকে, আমরা সেটা দেখতে পাই। দ্য ওনার অফ দ্য ম্যানেজমেন্ট উইল ক্যান টেক, এবং অনেকটা বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে কুইকলি ডিসিশন নিতে পারে, বিকজ অফ কি তার কমপ্লেক্সিটি নাই, ম্যানেজমেন্ট হায়ারার্কি নাই, হতো ওনার নিজেই সেই ডিসিশন নিতে পারে একটা ব্রাঞ্চে বসে। Unit banking is free from economics and problem of large scale operations. আমরা ব্রাঞ্চ ব্যাংকিং এ যেটা দেখি যে হিউজ ব্যাংকিং নেটওয়ার্ক থাকার কারণে দেখা যায় যে কিছু কিছু ব্যাংকের মধ্যে, ব্রাঞ্চের মধ্যে সেটা লুজিং কনসার্নে চলে যায়, তার খুব একটা প্রফিট হয় না। তো এই জন্য এটা এই ইউনিট ব্যাংকিং এর ক্ষেত্রে এই প্রবলেমটা থাকে না, ডিসইকোনমাইজ স্কেলের যে প্রবলেমটা। ওকে, দেখা যায় যে এমপ্লয়ার এবং কাস্টমারের ভিতরে খুব কার্ডিয়াল একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে, কারণ হচ্ছে পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে এবং খুব লিমিটেড সার্ভিস প্রোভাইড করে ইউনিট ব্যাংকিং। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেটা আমরা দেখি যে সে লার্জ স্কেলে অপারেশনটা না থাকার কারণে সে খুব বেশি এরিয়াতে, লিমিটেড এরিয়াতে তাকে সার্ভিসটা প্রোভাইড করতে হয়। এবং দেখা যায় যে ইউনিট ব্যাংকিং এর ফাইন্যান্সিয়াল যে রিসোর্স, সে ফাইন্যান্সিয়াল রিসোর্স গুলো লিমিটেড, এবং দ্যাটস ওয়াই সে ইন্ডাস্ট্রি এবং বাণিজ্যের মধ্যে হিউজ যে একটা ইনভেস্ট করার, হিউজ যে একটা সার্ভিস দেওয়ার, হিউজ ফ্যাসিলিটি প্রোভাইড করার, পর্যাপ্ত পরিমাণে ফ্যাসিলিটি প্রোভাইড করার অপশনটা ইউনিট ব্যাংকিং এ থাকে না। Because of small size, unit banking are not able to introduce and get advantage of division of labor and specialization. তাদের অ্যাক্টিভিটি গুলা খুব কনফাইন্ড আকারে থাকে, স্মল ক্যাপিটাল থাকার কারণে তারা ডিভিশন অফ লেবার এবং স্পেশালাইজেশনের যে অপশনগুলো সেই জায়গাগুলোতে তারা ইন্ট্রোডিউস করতে পারে না। ইউনিট ব্যাংকিং এর আদার কোনো ব্রাঞ্চ থাকে না, তাদের সবকিছু সেন্ট্রালাইজ। দ্যাটস ওয়াই তাদের যে আইডল ফান্ড থাকে, সেই ফান্ডটাকে অন্য ব্রাঞ্চে, অন্য জায়গাতে ইউজ করার কোনো অপশন থাকে না। দ্যাটস ওয়াই তাদের আইডল ফান্ড থেকে কোনো প্রফিটেবিলিটি আসে না, লিটল তাদের প্রফিট হয় খুবই কম, তাদের ক্যাপিটালও কম, প্রফিটটাও কম থাকে।
লাস্ট ওয়ান যেটা আমরা দেখতেছি তার ডিস্ট্রিবিউশন এবং ডাইভার্সিফিকেশন, যে রিস্কটাকে ডাইভার্সিফাই করবে ভেরিয়াস এরিয়াতে, ভেরিয়াস ইন্ডাস্ট্রিতে, এই অপশনগুলো ইউনিট ব্যাংকিং এর মধ্যে থাকে না। যে সেই ব্রাঞ্চ ব্যাংকিং আমরা দেখি যে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে ওই ব্রাঞ্চগুলা পার্টিকুলার ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করে। যেমন সাভার এরিয়াতে আমরা দেখি যে গার্মেন্টস সেক্টরগুলো আমাদের খুব বেশি। তো ওই এরিয়াতে গার্মেন্টসকে সার্ভিস দেওয়ার জন্য অনেকগুলা ব্রাঞ্চ ওপেন করে। যেমন আমাদের পুরাতন ঢাকায়, ওল্ড ঢাকাতে যেটা দেখা যায় যে প্রত্যেকটা ব্যাংকেরই ব্রাঞ্চ ওপেন করে স্পেশালি ওই লোকাল এরিয়ার কি করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। ইউনিট ব্যাংকিং এই পার্টিকুলার এরিয়াতে, পার্টিকুলার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে তাদের একটা ইউনিট থাকার কারণে তারা কি করতে পারে না, ডাইভার্সিফাইড ওয়েতে তাদের ইন্ডাস্ট্রি এবং ট্রেডিং ফ্যাসিলিটি অথবা বাণিজ্যের প্রসারের জন্য তারা খুব একটা ভূমিকা পালন করতে পারে না। এখন আমরা দেখব ব্রাঞ্চ ব্যাংকিং। ব্রাঞ্চ ব্যাংকিং শব্দটা দিয়ে বোঝা যায় আসলে ব্রাঞ্চ ব্যাংকিং বিজনেসটাকে ক্যারি আউট করবে, মানে বিজনেসটাকে পরিচালনা করবে একটা নেটওয়ার্ক ব্রাঞ্চের থ্রুতে। এটা সেম টাউনের মধ্যে হতে পারে, আর ডিফারেন্ট টাউনের মধ্যে হতে পারে, উইদিন দ্য কান্ট্রির মধ্যে হতে পারে, অথবা আউটসাইড অফ দ্য কান্ট্রি হতে পারে। বাট তার কন্ট্রোলটা থাকবে একটা সিঙ্গেল হেড অফিস থেকে। যেমন আমাদের সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের হেড অফিস মতিঝিল, মতিঝিল থেকে সারা দেশের যত সোনালী ব্যাংকের ব্রাঞ্চ আছে সবগুলোকে সে কন্ট্রোল করে, কিন্তু গাইডেন্স দেয়। তার মানে যে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আন্ডার banking branch banking system, banking business is carried out through a network of business in the same town or country under the guidance and control of single head office. Sometimes আমরা যেটা বলেছিলাম যে open outside of the country. Banks রোজ বলতেছেন যে banks that sell their service through multiple offices, যেটা আমরা বললাম যে নেটওয়ার্ক অফ ব্রাঞ্চ, তারা মাল্টিপল অফিসের থ্রুতে, মাল্টিপল ব্রাঞ্চের থ্রুতে সারা দেশে নেটওয়ার্কের থ্রুতে তারা তাদের সার্ভিসটা সেল করে এবং সার্ভিসটা প্রোভাইড করে। যেটা দেখি আমরা ফিচার্স অফ ব্রাঞ্চ ব্যাংকিং, তার একটা সেন্ট্রাল অফিস থাকে, সে সেন্ট্রাল অফিস থাকে এবং সেন্ট্রাল অফিস থেকে সব ধরনের ডিরেকশন, সব ধরনের গাইডেন্স সবকিছু এই জায়গা থেকে দেওয়া হয়। ব্রাঞ্চ ব্যাংকিং, সে তার ব্রাঞ্চ ব্যাংকিং সারা দেশের মধ্যে ছড়িয়ে থাকে অথবা দেশের বাইরেও থাকতে পারে, সেম টাউনও থাকতে পারে। এভাবে তারা তাদের বিজনেসটাকে অপারেট করে বিভিন্ন ব্রাঞ্চ নেটওয়ার্কিং এর থ্রুতে। ওনারশিপটা যেটা থাকে, ওনারশিপটা সোল প্রোপ্রাইটরশিপের বা জয়েন্ট স্টকের হতে পারে, অথবা যেটা আমরা সহজ করে বলতে পারি তার মেইন ওনারশিপটা থাকে তার শেয়ার হোল্ডারের কাছে। ঠিক আছে, যখন সে ক্যাপিটাল মার্কেটে চলে আসে তখন তার ওনারশিপটা টোটালি থাকে শেয়ার হোল্ডারদের কাছে। ব্রাঞ্চ ব্যাংকিং এর হিউজ ক্যাপিটাল, তার ক্যাপিটাল অনেক থাকে, কারণ তার ফরমেশনের থ্রুতেও তার ক্যাপিটাল থাকে এবং তার বিভিন্ন এরিয়া থেকে সে ডিপোজিট কালেক্ট করতে পারে, ওই জায়গা থেকে তার ক্যাপিটাল ডিপোজিট মানি আসে। ঠিক আছে, তো তার লিগ্যাল এন্টিটি, সেটা একটা ব্রাঞ্চের কিন্তু আলাদা এন্টিটিও থাকে, মানে এন্টিটি বলতে যেটা বলেছে ওই ব্যাংকের এই আন্ডারেই সে থাকে এবং তার আলাদা একটা সত্তা থাকে কিন্তু, বাট সব গাইডেন্স এবং তার কন্ট্রোল করার সবকিছু পলিসি সবকিছু সেন্ট্রাল ব্যাংক থেকে আসে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং যেটা হয়, ট্রু যেটা হয়, যেটা দিয়ে মানুষের ভিতরে কনফিডেন্স গ্রো করতে পারে, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চ সেম নেমে থাকে। সোনালী ব্যাংকের ব্রাঞ্চ কুমিল্লাতে যেটা থাকবে সেটা ঢাকাতেও সেম সোনালী ব্যাংক লিমিটেড, শুধু কুমিল্লা শাখা। এই জিনিসটা সিলেট শাখা, বরিশাল শাখা, এরকম ভাবে থাকে। কিন্তু সেম সিটিতেও আবার কিন্তু এক একটা থানা পর্যায়ে ওরকম ব্রাঞ্চের নেম থাকে, কিন্তু ব্যাংকের নামটা একটাই থাকে। ঠিক আছে, এবং এই যে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে তারা তখন কি করতে পারে, লার্জ স্কেলে অপারেট করতে পারে। অ্যাডভান্টেজ অফ ব্রাঞ্চ ব্যাংক। ব্রাঞ্চ ব্যাংক কি করতে পারে, সারা দেশে ছড়িয়ে থাকার কারণে তাদের মোর পিপলকে তারা কি করতে পারে, সার্ভিসটা প্রোভাইড করতে পারে। মোর পিপলকে তারা ফর্মাল ফাইন্যান্সিয়াল চ্যানেলে অন্তর্ভুক্ত করতে পারে। মোর পিপলকে তারা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে নিয়ে আসতে পারে, আর্থিক অন্তর্ভুক্তির আন্ডারে নিয়ে আসতে পারে, যেটা ইউনিট ব্যাংকিং এর থ্রুতে পসিবল না। তাদের রিস্কটাকে তারা ডাইভার্সিফাই করতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন এরিয়া বেসড তাদের ডাইভার্সিফাই করতে পারে যে রিস্কটাকে, যে একটা সেক্টরে ইউনিট ব্যাংকিং এ একটা পার্টিকুলার এরিয়াতে ইনভেস্ট করে, কিন্তু ব্রাঞ্চ ব্যাংকিং এ বিভিন্ন জায়গাতে তাদের ফাংশনটা ছড়িয়ে থাকার কারণে তারা কি করতে পারে, তারা রিস্কটাকে ডাইভার্সিফাই করতে পারে। ওকে,
তাদের ক্যাপিটাল থাকে, হিউজ ক্যাপিটাল থাকে। ক্যাপিটাল বেশি থাকার কারণে মোর সার্ভিস প্রোভাইড করার কারণে রিস্কটাকে ডাইভার্সিফাই, তাদের প্রফিটটাও বেশি হয় এবং ক্যাপিটালটাকে মোবিলাইজ করতে পারে ডিফারেন্ট সেক্টরে। এবং তারা সারা বাংলাদেশে অথবা সারা দেশে কান্ট্রিতে ছড়িয়ে থাকার কারণে তারা কি করতে পারে, ফরেন ট্রেড গুলাকে তারা অথবা ট্রেডিং গুলাকে তারা প্রপারলি ইউটিলাইজ করে তাদের ক্যাপিটালের থ্রুতে, এবং সেটা যেই জায়গাতে তারা খুব বেশি হেল্প করতে পারে ফরেন ট্রেড বাণিজ্যের, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এবং লোকাল বাণিজ্যের ক্ষেত্রে তারা কি করতে পারে, তারা হেল্প করতে পারে। প্রপার ইউজ অফ রিসোর্স, তারা বিভিন্ন ব্রাঞ্চে থাকার কারণে, ব্রাঞ্চগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন শহরে থাকার কারণে তারা কি করতে পারে, একটা ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চ থেকে তাদের রিসোর্সগুলোকে তারা ইউজ করতে পারে। যেমন একটা ব্রাঞ্চে টেকনিক্যাল যদি কোনো প্রবলেম হয় তখন আরেকটা ব্রাঞ্চ সেটা কি করতে পারে, তাকে হেল্প করতে পারে। তো এই জন্য যে বলতেছে যে রিসোর্সগুলোকে তারা প্রপারলি ইউজ করতে পারে, যে তারা ছড়িয়ে সারা দেশে যে তারা ছড়িয়ে থাকে এবং তাদের রিস্কটাকে ডাইভার্সিফাই করতে পারে, তারা একটা নামে তারা সারা দেশে তারা ব্রাঞ্চগুলো ওপেন করতে পারে ব্রাঞ্চ ব্যাংকিং এর। এই জন্য তাদের পাবলিকের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করে। এটা হচ্ছে আসলে বড় একটা ব্যাংকের একটা বড় অ্যাসেট, পাবলিকের কনফিডেন্ট, ট্রাস্ট ক্রিয়েট করাটা। ট্রাস্ট ক্রিয়েট করতে পারে এই যে তারা এডিকুয়েট ক্যাপিটাল আছে, তারা বেশি সার্ভিস প্রোভাইড করতে পারে এবং তারা রিসোর্সগুলোকে ইউটিলাইজ করতে পারে, ক্যাপিটালগুলোকে মোবিলাইজেশন করতে পারে। তো এই সব দেখে মানুষের ভিতরে একটা কনফিডেন্ট গ্রো হয়। তারপরও তার কিছু ডিসঅ্যাডভান্টেজও দেখা যায়, সেটা হচ্ছে কি, ইফেক্টিভ কন্ট্রোল করতে পারে না। যে হেড অফিস থেকে সবসময় আসলে কন্ট্রোল করাটা, লোকাল প্রত্যন্ত অঞ্চলে একটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের এমপ্লয়িরা কখন কি করে আসলে এটা কন্ট্রোল করাটা খুব টাফ হয়ে যায়। তো এই জন্য বলতেছে ইফেক্টিভ কন্ট্রোলের একটা ল্যাকিংস থেকে যায়। এবং দেখা যায় যে একটা সিলেক্ট হেড অফিস থেকে তাকে যদি একটা ডিসিশন নিতে হয় তাহলে হেড অফিসে যেতে হয়। হেড অফিসের ডিসিশনের এই যে প্রসেসটার মধ্যে একটা ডিলে হয়ে যায়। যে কোনো ডিসিশনই, একটা লোনের ডিসিশন হোক, একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন হোক, সেটা হেড অফিস থেকে যাবে। সেই হেড অফিস থেকে ডিসিশনটা যাওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে ডিসিশনটা ডিলে হয়ে যায়। তো অনেক মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে হেড অফিস থেকে সেন্ট্রালি ডিসিশন নেওয়ার কারণে লোকাল যে নিডগুলো আছে সেটা ব্রাঞ্চ বুঝতে পারে। তো ব্রাঞ্চ বুঝলে কি হবে, কিন্তু ডিসিশনটা দেয় হেড অফিস। তো লোকাল নিডগুলা মাঝে মাঝে দেখা যায় যে ব্রাঞ্চ ব্যাংকিং এ ইগনোর হয়ে যায়। ব্রাঞ্চ ব্যাংকিং এ আরেকটা জিনিস আমরা দেখি যে ইনএফিশিয়েন্ট যে ব্রাঞ্চগুলো আছে কন্টিনিউয়াসলি লস করতেছে, তারপরে এই ব্রাঞ্চগুলোকে পরিচালনা করতেছে হেড অফিস থেকে। এটা একটা বড় ধরনের ইফেক্ট পড়ে ব্যাংকিং এর আদার্স যে প্রফিট আছে। একটা ব্যাংকের যদি ৩০০টা ব্রাঞ্চ থাকে, ২০টা ব্রাঞ্চ যদি লস করে, ইনএফিশিয়েন্ট থাকে, তখন এই ২০টার ইফেক্টটা ওই 300 এর মধ্যে, বাকি 280 এর মধ্যে কিন্তু পড়ে। তো অনেক ব্রাঞ্চ থাকার কারণে সেটাকে পরিচালনা করার জন্য তার অপারেটিং কস্ট অনেক বেশি, তার এমপ্লয়ি অনেক বেশি, তাকে অপারেট করার জন্য অনেক এমপ্লয়ি তাকে কি করতে হয়, রিক্রুট করতে হয়। তাদের কস্ট এবং অপারেটিং কস্ট, ব্রাঞ্চের অনেক অপারেটিং কস্ট থাকে, সেগুলো বেয়ার করতে তাকে হিউজ এক্সপেন্স হয়ে যায়। ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি থাকে না। কেন ফ্লেক্সিবিলিটি? একটা ব্রাঞ্চ অফিস ইচ্ছে করলেই সব ধরনের ডিসিশন নিতে পারে না, তাকে হেড অফিসের উপরে কন্ট্রোল থাকতে হয়। করাপশন যেটা হয় যে সামটাইমস একটা দেখা যায় যে একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ব্রাঞ্চের সব একটা দুর্নীতি হয়ে যায়। দেখা যায় যে তাকে হেড অফিস থেকে সবগুলো সবসময় কন্ট্রোল করাটা অনেক ডিফিকাল্ট। ব্রাঞ্চ ব্যাংকিং এর অনেক ধরনের নিজেদের ভিতরে একটা কম্পিটিশন ক্রিয়েট হয়, কোন ব্রাঞ্চ বেশি প্রফিট করলো, কোন ব্রাঞ্চ ভালো করলো, কোনটা খারাপ করলো, এটা নিজেদের ভিতরে একটা যেমন কম্পিটিশন তৈরি করে ব্রাঞ্চ ব্যাংকিং এ, সিমিলার যে কম্পিটিশনটা সেটা হচ্ছে তার ব্রাঞ্চ ব্যাংকিং অনেক আছে। তাদের ইন্টারনালিও একটা কম্পিটিশন ক্রিয়েট হয় এবং আদার্স যে ব্যাংকগুলো আছে তার সাথে একটা কম্পিটিশন। তো এই জন্য হার্ড একটা কম্পিটিশন এই জায়গা থেকেই যায় ব্রাঞ্চ ব্যাংকিং। ইউনিট এবং ব্রাঞ্চ ব্যাংকিং এর মধ্যে যদি আমরা পার্থক্যগুলো যদি একটু বলতে চাই, যে ইউনিট ব্যাংকিং এ একটা সিঙ্গেল অফিস থেকে সে অপারেট হয়। ব্রাঞ্চ ব্যাংকিং এ আমরা দেখি যে ক্যারি আউট করা হয় একটা নেটওয়ার্ক থ্রুতে, অনেকগুলা ব্রাঞ্চের থ্রুতে, অনেকগুলা অফিসের থ্রুতে এই ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেমটা অথবা ব্রাঞ্চ ব্যাংকিংটা পরিচালনা করা হয়। তার ক্যাপিটাল হিউজ থাকে, ইউনিট ব্যাংকিং এর ক্যাপিটালটা কম্পারেটিভলি ব্রাঞ্চ ব্যাংকিং থেকে কম থাকে, স্কেল অফ অপারেশনটা ওয়াইড হয়,
স্কেল অফ অপারেশনটা একটা পার্টিকুলার এরিয়াতে থাকে। লোন এবং অ্যাডভান্টেজ, সেটা লোন এবং অ্যাডভান্স যেটা হয় সেটা হচ্ছে মেরিট বেসিসে এবং সেটার অ্যানালাইসিস করে দেওয়া হয়। ইউনিট ব্যাংকিং এর লোকাল ইনফ্লুয়েন্সটা লোন এবং অ্যাডভান্সটাকে লোকাল পাওয়ার অথবা অথরিটি তাকে ইনফ্লুয়েন্স করে ইউনিট ব্যাংকিংটাকে। ব্রাঞ্চ ব্যাংকিং এ যেটা হয় ডিসিশনগুলো ডিলে হয়, ইউনিট ব্যাংকিং এ ডিসিশনগুলো খুব কুইকলি নিয়ে হয়। সুপারভিশন কস্ট ব্রাঞ্চ ব্যাংকিং এ অনেক হাই হয়ে যায়, ইউনিট ব্যাংকিং এ সেটা কস্ট অফ সুপারভিশনটা লেস হয়। আরো অনেকভাবে আমরা সেটাকে পার্থক্য করতে পারি, এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা দেখলাম। ডেফিনেশন অফ গ্রুপ ব্যাংক। এখন আমরা যেটা দেখব যে গ্রুপ ব্যাংকের ডেফিনেশনটা কি। গ্রুপ ব্যাংকে যেটা হয় যে কয়েকটা দুর্বল ব্যাংকের একটা স্ট্রং একটা ব্যাংক কি করে তার শেয়ারগুলোকে পারচেজ করে একটা হোল্ডিং কোম্পানির এগেনস্টে নিয়ে, হোল্ডিং কোম্পানির আন্ডারে নিয়ে, এগেনস্ট না সরি, আন্ডারে নিয়ে তাকে পরিচালনা করে, তাকে কি করে একটা হোল্ডিং কোম্পানি ম্যানেজ করে থাকে। কিভাবে ফরমেশনটা হয়, একটা ব্যাংকের একটা কিছু উইক ব্যাংককে, একটা দুইটা উইক ব্যাংকে, দুইটা অথবা তার বেশি হতে পারে, উইক ব্যাংকগুলোকে একটা স্ট্রং ব্যাংক তার শেয়ারগুলোকে কিনে নেয়। বাট যে ব্যাংকগুলোকে কিনে নিল তার নিজস্ব সত্তাটা কিন্তু থাকে, ইন্ডিপেন্ডেন্সিটা কিন্তু থাকে, ঠিক আছে। বাট কন্ট্রোলিংটা চলে যায় একটা হোল্ডিং কোম্পানি, যে কিনে নিল শেয়ারগুলো তার আন্ডারে চলে যায় কিন্তু। ওকে, আমরা একটু দেখি বিষয়গুলো কি হয়। গ্রুপ ব্যাংকিং ইজ ম্যানেজ বাই হোল্ডিং কোম্পানি, যেটা বলেছিলাম যে একটা হোল্ডিং কোম্পানি হোল্ড করে। দিস টাইপ অফ ব্যাংকিং ওয়াজ পপুলার ইন ইউএসএ, এত থেকে 1925 থেকে সেটা 1929 সাল পর্যন্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে হোল্ডিং গ্রুপ ব্যাংকিংটা খুব একটা দেখা যায়নি। গ্রুপ ব্যাংকিং ইজ সিস্টেম ইন হুইচ দুটো অথবা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ব্যাংকে তারা কি করে ইনকর্পোরেট করে, ওই যে শেয়ারগুলো কিনে নিয়ে ইনকর্পোরেট করে। কার আন্ডার ইনকর্পোরেটের কন্ট্রোলটা থাকে হোল্ডিং কোম্পানির আন্ডারে চলে যায়, তারা হোল্ডিং কোম্পানির আন্ডারে চলে যায়। তাহলে সহজ কথা যেটা আমরা বুঝলাম যে একটা হোল্ডিং কোম্পানি আন্ডারে একটা মানে দ্যাট মিনস স্ট্রং যে একটা কোম্পানি সেই জায়গাতে চলে যায় দুটো দুর্বল কোম্পানিগুলো। কিভাবে নেয় তারা শেয়ারগুলোকে পারচেজ করে নিয়ে নেয়। তার ফিচার্স গুলা যদি বলি আমরা, নেচারগুলা কেমন হয়? নেচারগুলা হয় যে তার আলাদা কোনো ইয়ে থাকে না, এটা অনেকটা গ্রুপ সচ্ছল একটা ব্যাংক অথবা একাধিক ক্ষুদ্র ব্যাংকের শেয়ার ক্রয় করে একত্রিত হয়। তাহলে নেচারটা কি দাঁড়াচ্ছে যে একটা স্বচ্ছ ব্যাংক মানে ফাইন্যান্সিয়ালি স্ট্রং অথবা মার্কেটে তাদের খুব ইমেজ আছে, এই ধরনের স্ট্রং ব্যাংকগুলা দুর্বল ব্যাংকগুলাকে নিয়ে একটা নতুন একটা গ্রুপ তৈরি করে। একটা সচ্ছল ব্যাংক কি করে এক বা একাধিক গ্রুপ ব্যাংকে শেয়ার ক্রয় করে একত্রিত হয়, তাহলে এটা হচ্ছে তাদের নেচারটা। অ্যাডমিনিস্ট্রেশনটা কি হয়, কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে মানে হোল্ডিং কোম্পানির আন্ডারে তারা থাকে, এই থাকে হোল্ডিং ব্যাংকের আন্ডারে থাকে তারা, এই অ্যাডমিনিস্ট্রেশনটা। এবং সেপারেট এন্টিটি বলতে যে ছোট ছোট ব্যাংকগুলো একত্রিত হইলেও তাদের আলাদা একটা এন্টিটি থাকে। কিন্তু অবজেক্টিভটা কি থাকে, অবজেক্টিভটা থাকে যে গুডউইল সৃষ্টি করে, সবাই প্রফিট আর্ন করতে পারে যেন। এবং ইনভেস্টমেন্টের জন্য তাদের কি হয়, ইনভেস্টমেন্টের যে তারা বিস্তর পরিসরে মানে খুব লার্জ স্কেলে তারা ইনভেস্ট করতে পারে, এবং সার্ভিসটাও তারা কি করতে পারে খুব স্মুথলি এবং বৃহৎ আকারে তারা সার্ভিস প্রোভাইড করতে পারে। কারণ হচ্ছে কি, যে দুর্বল ব্যাংকগুলো আছে এবং তার স্ট্রং সবগুলো ব্যাংকেরই কিন্তু কি নিজস্ব কিছু কাস্টমার থাকে। সেই কাস্টমার থাকার কারণে তারা তো তাদের কাস্টমার আছে আগের গুলো, এবং আরেকটা যখন স্ট্রং ব্যাংকের কাছে চলে যায় তখন কিন্তু তাদের আরো কাস্টমার বেড়ে যায়। তাদের অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে কি, যখন দুই তিনটা ব্যাংক দুর্বল এবং স্ট্রং ব্যাংকগুলো যখন একত্র হয় তখন তাদের ক্যাপিটালটা হিউজ হয়ে যায়, এবং ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনটা যখন একটার আন্ডারে চলে যায় তখন তাদের খুব ভালোভাবে তাকে কি করা যায়, ম্যানেজ করা যায়। ওকে, এবং তখন কি হয়, ক্যাপিটাল বেশি হওয়ার কারণে তাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটিও বেড়ে যায়। যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়লে যেটা হয় সেটা হচ্ছে তাদের আর্নিং অপরচুনিটি বাড়ে, এবং ওয়াইড ব্যাংকিং নেটওয়ার্ক তাদের বেড়ে যায়। কয়েকটা ব্যাংকের থাকার কারণে তাদের যে অ্যাক্টিভিটির যে আওতাটা সেটা অনেক বেড়ে যায়, এবং লিকুইডিটির ক্রাইসিস হয় না, কারণ প্রত্যেকটা ব্যাংকেরই কিছু না কিছু লিকুইডিটি থাকে।
কস্ট রিডাকশন যেটা হয়, কস্ট রিডাকশন হচ্ছে প্রত্যেকটা ব্যাংক বিভিন্ন জায়গাতে তাদের সার্ভিসটা দিতে পারে। যেমন আগের যে ব্যাংকটা, সেই ব্যাংকটা হয়তো একটা পার্টিকুলার এরিয়াতে ছিল না, কিন্তু সে যে ব্যাংকটাকে কিনেছে ওই ব্যাংকটা ওই পার্টিকুলার এরিয়াতে আছে। তখন সে কি করতে খুব ইজিলি সার্ভিস দিতে পারে এবং সে কস্টটাকে কমিয়ে কিন্তু সার্ভিসটা দিতে পারে, কারণ তাকে তখন ওই জায়গাতে আরেকটা ব্রাঞ্চ ওপেন করে সার্ভিস দিতে হয় না, কারণ সে যে ব্যাংকটাকে তার আওতায় নিয়ে আসছে ওই ব্যাংকের ব্রাঞ্চটা ওই পার্টিকুলার এরিয়াতে আছে। এইভাবে কি করতে পারে, সার্ভিসটাকে সেই ওয়াইড করতে পারে, নেটওয়ার্কটাকে ওয়াইড করতে পারে এবং কস্টটা সেক্ষেত্রে রিডিউস হয়। তার ডিসঅ্যাডভান্টেজটা তখন কি করে, ছোট ছোট যে অথবা দুর্বল যে ব্যাংকগুলা সেগুলা একটা ডিপেন্ডেন্ট হয়ে যায় স্ট্রং ব্যাংকের উপরে, এবং কন্ট্রোলটার কারণে দেখা যায় যে তাদের ভিতরে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায় এবং ফ্লেক্সিবিলিটি থাকে না। যে ব্যাংক পারচেজ করে নেয় ওই ব্যাংক কি করে, কোনো ফ্লেক্সিবল থাকে না। কিন্তু আগের যে ব্যাংকগুলা তাদের নিজস্ব কোনো ফ্লেক্সিবিলিটি থাকে না, যদিও তারা ইন্ডিপেন্ডেন্ট থাকে কিন্তু তাদের কন্ট্রোলগুলো সবকিছু হোল্ডিং কোম্পানি দেয়। ল্যাক অফ ডিসিপ্লিন, দেখা যায় যে 3 ধরনের ম্যানেজমেন্ট থেকে এক ধরনের ম্যানেজমেন্টে যখন চলে আসে, সাপোজ একটা স্ট্রং ব্যাংক 3টা অথবা 2টা ব্যাংকে নিয়ে নিল, তো নেওয়ার পরে দেখা গেল ওই 2টা ব্যাংকের যে ম্যানেজমেন্ট, এই 2টার যে ম্যানেজমেন্ট নিয়ে একটা হোল্ডিং কোম্পানি যেভাবে পরিচালনা করবে, দেখা যাবে যে তাদের ভিতরে ডিসিপ্লিনটা ওইভাবে ক্রিয়েট করাটা, ডিসিপ্লিনটা নিয়ে আসাটা পসিবল হয় না। তো দেখা যায় যে কিছু ল্যাকিংস থেকে যায় এবং দেখা যায় সামটাইমস দেখা যায় যে 3টা কোম্পানি থাকা তাদের ব্যাড ইন্টারেস্ট গ্রো করে, তাদের ভিতরে পলিসি নিয়ে কন্ট্রাডিক্ট হয়, রিলেশনশিপটা অনেক সময় দেখা যায় যে খুব খারাপ হয়ে যায়, তাদের ডিপেন্ডেন্সিটা বেড়ে যায়, কন্ট্রোলিংটা একত্র থাকার কারণে সেটা হার্ড কন্ট্রোল হয়ে যায়, তারা মানতে চায় না অনেক সময়, যেটা ফ্লেক্সিবিলিটি এবং ডিসিপ্লিনের মধ্যে প্রবলেম হয়। ডেফিনেশন অফ চেইন ব্যাংক, এখন আমরা দেখব চেইন ব্যাংক কাকে বলে। চেইন ব্যাংক এই জায়গাও কিন্তু হোমোজেনাস এবং উইক ব্যাংক এইসব বিষয়গুলো আছে, কিন্তু এই জায়গাতে যেটা হয় কেউ কাউকে কিনে নেয় না, তাদের ভিতরে একটা কোলাবোরেশন হয়, সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে তারা কি করে একটা চেইন তৈরি করে, একটা জোট তৈরি করে, সেই জোটের থ্রুতে তারা কি করে ব্যাংকিং অ্যাক্টিভিটিটা ফার্ম করে। আমাদের দেশে কিন্তু ব্যাংকিং চেইন ব্যাংকিং সিস্টেম নাই, আমাদের দেশে কিন্তু ব্যাংকিং সিস্টেমটা চেইন না। তাদের পারপাসটা কি থাকে, তাদের পারপাসটা থাকে টু আর্ন মোর প্রফিট, ইনক্রিজ গুডউইল, সবার ভিতরে কি করে গুডউইল ক্রিয়েট করে। যেটা বলতেছিলাম যে চেইন ব্যাংকিংটা হচ্ছে যে তাদের ভিতরে ব্যাংকিং অ্যাক্টিভিটি পারফর্ম করবে সহযোগিতা এবং সহযোগিতার ভিত্তিতে, এবং তারা সবাই একটা প্ল্যাটফর্মে থাকবে, জোট তৈরি করবে তারা। ওকে, তো এই ধরনের ব্যাংকিং গুলা 1920 সালে ইউএসএ দিকে দেখা যায় প্রথম। সাচ টাইপ অফ ব্যাংক ওয়াজ ফাউন্ড ইন ইউএসএ বিফোর 1920 সালের আগে ছিল, আমাদের দেশে এই ধরনের কোনো ব্যাংকিং সিস্টেম নেই। The chain banking system is the control of 2 or more banking company by a single person, member or same family. ওকে, থ্যাংক ইউ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সবাই আমাকে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা ইমেল অ্যাড্রেসে মেল করবেন, আমি চেষ্টা করব ওই জায়গাতে আপনাদেরকে আনসার দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।